হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমাদের আলোচনা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে যারা থার্ড ইয়ার দিচ্ছে বছর তাদের জন্য। আজকের পেপার সোশিওলজি অফ ওয়ার্ক DSSO 31। ওকে, DSSO 31-এ কী কোশ্চেন দেখতে হবে, কী ইম্পর্ট্যান্ট কোশ্চেন আসছে আমরা সেগুলো আলোচনা করবো এবং প্রত্যেকটা এবছরের জন্য 2024-এর জন্য এটা। এবার আসি, প্রথমেই আমরা আলোচনা করে নিই কিছু গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্ন। এবার 10 নম্বরের প্রশ্নের মধ্যে বলি, এখানে সব প্রশ্ন কিন্তু 10 নম্বরের প্রশ্ন নয়। ওকে, আমি একটু প্রিসাইসলি বলে দিচ্ছি যে কোন কোন বিষয়গুলো 10 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে আমরা অ্যাকচুয়ালি এই স্লাইডটা মিস্টেক হয়েছে, এটা 10 এবং 6 2 মার্কের কোশ্চেনে, 2 মার্কের কোশ্চেনে আমরা পাবো। প্রথমেই হচ্ছে সোশিওলজি ওয়ার্কের কাজ এবং শিল্প অধ্যয়নের কিছু তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, এবং সেখানে ইমানুয়েল ডুরখাইমের দৃষ্টিভঙ্গিটা দেখতে হবে। কর্মজীবনের পথ গঠনে ব্যক্তিগত পছন্দ আর সামাজিক সীমাবদ্ধতা, চয়েস অ্যান্ড সোশ্যাল কনস্ট্রেইন, চয়েস এবং সোশ্যাল কনস্ট্রেইন, ডবল স্টার। ওকে, তারপর আসি প্রাকশিল্প সমাজের বৈশিষ্ট্য। প্রাকশিল্প সমাজের বৈশিষ্ট্য 6-এও আসতে পারে, 10-এও আসতে পারে। ভারতীয় শিল্পায়নের বিবর্তন এবং অর্থনীতিতে প্রভাব। এই যে শিল্প, অ্যাকচুয়ালি আমরা এই পেপারটিতে কি আলোচনা করি, এই পেপারটি আমরা প্রথমেই বললাম যে এই পেপারটি হচ্ছে সোশিওলজি অফ ওয়ার্ক। প্রত্যেকটা মানে অ্যাকচুয়ালি শিল্পের যে বেসিক জায়গা, একটা ইন্ডাস্ট্রির সঙ্গে কোন কোন বিষয় কানেক্ট থাকে, আমি গত ভিডিওতেও বলেছিলাম যে একটু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তো সেক্ষেত্রে শিল্পের সঙ্গে ভারতীয় শিল্পায়নের বিবর্তন এবং অর্থনীতিতে তার প্রভাব কী সেটা কিন্তু দেখতে হবে। শিল্প শ্রমিক কারা, ভারতীয় শিল্প শ্রমিকদের বৈশিষ্ট্য, শিল্প শ্রমিকদের বৈশিষ্ট্য একটু গুরুত্বপূর্ণ। শিল্পবাদ কী, শিল্পবাদের বৈশিষ্ট্য, শিল্পোত্তর সমাজ কী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শিল্পোত্তর সমাজ, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। ওকে, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। সংগঠিত আর অসংগঠিত ক্ষেত্রে, বিশেষ করে আমরা অর্গানাইজড এবং আনঅর্গানাইজড যদি আমরা বলি, সেই সংগঠিত আর অসংগঠিত ক্ষেত্রে শিল্প এবং শ্রমিকের একটা পরিবর্তিত অবস্থা সম্পর্কে আলোচনা করো, এটা কিন্তু আসলে 10 নম্বরে। আর শিল্পোত্তর সমাজ 6 এবং 10, আমার মনে হয় 10-এ আসার সম্ভাবনাই বেশি। ভারতীয় শিল্পক্ষেত্রে নারী শ্রমিকদের অবস্থা, একটা বেসিক জায়গা জেনে রাখতে হবে, অতটাও গুরুত্বপূর্ণ নয় কিন্তু একটু জেনে রাখতে হবে, যাতে আসলে যেন আমরা ছেড়ে না আসি। কারণ ভারতীয় শিল্পক্ষেত্রে নারী শ্রমিকদের, এই শিল্প শ্রমিক যখন পড়বে তখন এর মধ্যে কিছুটা নারী শ্রমিক থাকবে। তো সেক্ষেত্রে সেজন্য আমি আলাদা করে একটা প্রশ্ন দিয়েছি যে যদি 6 নম্বরে আসে তাহলে কিন্তু এটা কনসেপচুয়াল একটা ধারণা, মানে কনসেপচুয়াল একটা জায়গা যদি তোমাদের তৈরি থাকে তাহলে সহজে লিখে আসা যাবে। আরেকটা পার্ট যেটা আমি ইন্ডাস্ট্রিয়াল, পোস্ট ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বললাম এবং আরেকটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এই দুটোর মধ্যে একটা আসবে 7 নম্বর প্রশ্ন এবং 10 নম্বর প্রশ্ন। আমি দুটোকেই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বললাম। আরেকটা পার্টও আছে, এই যে পাক শিল্প সমাজ, আমি অলরেডি এখানে স্টার্ট দিয়ে রেখেছি। এই যে 3টি সমাজ, শিল্পের আগের সমাজ কি ছিল, শিল্পোত্তর সমাজ, শিল্পের পরের সমাজ কি হলো, আর শিল্প সমাজ কি হলো, মানে শিল্প যখন, ইন্ডাস্ট্রি যখন ডেভেলপ করলো সেই সময় সমাজটা কি ছিল। এই 3টি কনসেপ্ট কিন্তু ভীষণ ক্লিয়ার রাখা প্রয়োজন, এবং এই 3টি কনসেপ্টের ওপর বেস করে প্রশ্ন পাবে 100%। এই 3টি সমাজ একদম ক্লিয়ার রাখতে হবে। এমনও হতে পারে 3টির মধ্যে 2টো প্রশ্ন পেয়ে যেতে পারো। তাহলে বুঝতে পারছো যে এই পেপারে যে এই স্লাইডে যে প্রশ্নগুলি আলোচনা করলাম তার মধ্যে কোন 3টি প্রশ্ন ছেড়ে যাওয়া যাবে না। ক্লিয়ার? এরপর মাদকাসক্তির কারণ। এই যে মাদকাসক্তির কারণ, এটা আমরা আরবান সোসাইটির একটা প্রবলেম হিসেবেও দেখেছি। তো এই মাদকাসক্তির কারণটা মানে সোশ্যাল প্রবলেম হিসেবে, আরবান সোসাইটির একটা প্রবলেম হিসেবেও দেখি। আবার আমরা একটা পার্ট বলেছিলাম, বিশেষ করে আরবান সোশিওলজি যখন আলোচনা করেছিলাম, মানে আমাদের DSSO 11, এই যে 11 আর 31, এই দুটো পেপারের মধ্যে কানেকশান আছে।
একটু চেষ্টা করতে হবে কানেকশানটাকে ধরা, তাহলে অনেক মানে ডিএসএসও 11-এর অনেক পার্সপেক্টিভ কিন্তু তোমরা এই 31-এর অনেক পার্সপেক্টিভ 11-এ পাবে। যেমন মাদকাসক্তির কারণ, এটা কিন্তু আমরা 11-এ অলরেডি আলোচনা করেছি, ঠিক আছে। তাহলে মাদকাসক্তির কারণ অর্থাৎ কেন মাদকে আসক্ত হয়ে পড়ছে, এবং সেটা আমরা আরবান সোসাইটির পার্সপেক্টিভে ডিএসএসও 11-এ দেখেছিলাম। তারপর চলে আসছি নেক্সট পার্ট, শিল্প বিপত্তি। বিপত্তি মানে আমরা কি বলতে পারি, ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড। ওকে, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল হ্যাজার্ড। ওকে, শিল্প বিপত্তি বলতে কি বোঝো? শিল্প বিপত্তি এবং শিল্প কারখানায় শিল্প বিপত্তির সমূহ সম্পর্কে লেখা। শিল্পের ওপর বেস করে আমাদের অনেক হ্যাজার্ড হয়েছে, তাই তো। যেমন আমরা ইয়ের কথা বলতে পারি, বলো 1984-এ যে ঘটনাটা ঘটলো, হ্যাঁ 1984-এ যে আমাদের ঘটনাটি ঘটলো, ভোপাল গ্যাস ট্র্যাজেডি। তো শিল্প বিপত্তি কি, শিল্প বিপত্তির সমূহ সম্পর্কে আলোচনা করো। বিচ্ছিন্নতাবোধ, কার্ল মার্কসের আলোচনা দেখে রাখতে হবে। কার্ল মার্কসের আলোচনা বিশেষ করে শিল্পের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। এখানে কার্ল মার্কসের ক্লাসের কনসেপ্টটাও দেখে রাখবে। কার্ল মার্কস শ্রেণী বলতে কি বুঝিয়েছেন, এবং এটা অলরেডি তোমরা সিসি 11-এ পড়েছো, এই সরি সিসি 10-এ পড়েছো। ওকে, ট্রেড ইউনিয়ন কি, ট্রেড ইউনিয়নের বৈশিষ্ট্যগুলি লেখো। ট্রেড ইউনিয়নের কার্যাবলী আলোচনা করো। ট্রেড ইউনিয়নের অর্থনৈতিক কার্যাবলী, প্রাতিষ্ঠানিক ও সাংগঠনিক কার্যাবলীর উল্লেখ করো। এটা অর হিসেবে, এটা একটা অর ছিল মিডিলে। হ্যাঁ, ট্রেড ইউনিয়ন থেকে এই দুটি বৈশিষ্ট্য, কার্যাবলী আর বৈশিষ্ট্য, মানে এই দুটি প্রশ্ন দেখে রাখতে হবে। ওকে, আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্দেশ্যগুলি কি কি? আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এটাও স্টার দিলাম। আরেকটা স্টার দেবো, শিল্প আমলাতান্ত্রিক সম্পর্কিত ম্যাক্স ওয়েবারের অবদান। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র দেখে রাখতে হবে। ওকে, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র। আচ্ছা, এগুলো প্রত্যেকটাই 6 মার্কের জন্য তৈরি করবে। কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের প্রকৃতি। এবার এইখানে যেহেতু আমাদের ইন্ডাস্ট্রি পার্টটা এর সঙ্গে শ্রমিকের পার্ট যুক্ত, সেক্ষেত্রে লিঙ্গ বৈষম্য এবং লিঙ্গ বৈষম্যের প্রকৃতি এই দুটো একটু দেখে রাখতে হবে। হ্যাঁ, আমি ভীষণ ইম্পর্টেন্ট এমনকি বলছি না, হ্যাঁ, এই দুটো একটু দেখে রাখতে হবে। নারীর দৃশ্যমান অদৃশ্য কাজ, ভিজিবল ইনভিজিবল বলতে কি বোঝায়, এটাকে একটা স্টার দিয়ে রাখলাম। তারপর চলে আসছি আমাদের লাস্ট পার্টে, বেতনযুক্ত কাজের ক্ষেত্রে পিতৃতান্ত্রিক সম্পর্ক, মানে প্যাট্রিক্যাল রিলেশন ইন পেইড ওয়ার্ক, এর সঙ্গে কী সম্পর্ক। পুশ ফ্যাক্টর, পুল ফ্যাক্টর অলরেডি ডিএসএসও 11-এ তোমরা এটা দেখেছো। মাইগ্রেশনের কারণ, এটাও ডিএসএসও 11-এর একটা পার্ট। ওকে, এখানে আর যেটা পড়বে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, লাস্ট দুটি প্রশ্ন কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, আমি স্টার দিয়ে রাখলাম। এই দুটির মধ্যে একটি প্রশ্ন পাবে, বিশ্বায়ন কিভাবে উন্নত আর উন্নয়নশীল উভয় দেশের শ্রমবাজারকে রূপান্তরিত করেছে। বিশেষ করে বিশ্বায়নের সঙ্গে উন্নয়নশীল এবং উন্নত দেশ দুটোর শ্রমবাজারের একটা কানেকশান তৈরি করেছে। মানে আমরা এই যে ভারতবর্ষ উন্নয়নশীল দেশ, ভারতবর্ষের সঙ্গে অন্যান্য দেশের ইকোনমিক বা অন্যান্য দেশের যে কানেকশান, শ্রমবাজারের যে কানেকশান, সেটা কিন্তু আফটার বিশ্বায়ন বা আফটার গ্লোবালাইজেশন হয়েছে। আফটার গ্লোবালাইজেশন আমরা দেখেছি, বিশেষ করে 1991-এর পর থেকে। তাহলে এখানে এটা দেখতে হবে যে কীভাবে হলো এটা। নাম্বার 2, প্রতিটি প্রসঙ্গে কর্মীদের ওপর ইতিবাচক কী এবং নেতিবাচক কী প্রভাব ফেলেছে। অর্থাৎ এই যে উন্নত দেশের সঙ্গে উন্নয়নশীল দেশের যে শ্রমবাজারের যে কানেকশান, সেটা কর্মীদের ওপর কি পজিটিভ প্রভাব ফেলেছে না নেগেটিভ প্রভাব ফেলেছে। ওকে, তারপরে হচ্ছে, আচ্ছা এটার একটু মিস্টেক হয়েছে আই থিঙ্ক, এটা বলি, এটা হচ্ছে আধা প্রাকৃতিক মানুষের বিপর্যয়, মানে কোয়াশো ন্যাচারাল অ্যান্ড ম্যানমেড ডিজাস্টার, আর একটা হচ্ছে ভোপাল গ্যাস ট্র্যাজেডি।
ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পার্ট, অবশ্যই দেখতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের আলোচনা হলো ডিএস এসও 31 থেকে এই কয়েকটা প্রশ্ন দেখলেই হবে। আর এখনও যারা স্টাডি ম্যাট পাওনি, এখনও যারা প্রিপারেশান শুরু করনি, তাদের বলবো খুব দ্রুত শুরু করো। স্টাডি ম্যাটের জন্য এই নম্বরে যোগাযোগ করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।